গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শুনবেন উপন্যাসটির 10ম পর্ব। শৈলম্লান কমলাকে একটুখানি উৎসাহিত করিয়া তুলিবার জন্য কহিল, আজ তোমাদের বাংলায় যাইবে না? কমলা কহিল, না, আর দরকার নাই। শৈল কহিল, তোমার ঘর সাজানো শেষ হয়ে গেল? হ্যাঁ ভাই, শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার শৈল আসিয়া কহিল, একটা জিনিস যদি দেই তো কি দিবি বল? কমলা কহিল, আমার কি আছে দিদি? একেবারে কিছুই নাই? কিছুই নাই। শৈল কমলার কপলে করাঘাত করিয়া কহিল, ইস, তাই তো, যা কিছু ছিল সমস্ত বুঝি একজনকে সমর্পণ করিয়া দিয়াছিস। এটা কি বল দেখি? বলিয়া শৈল অঞ্চলের ভিতর হইতে একটা চিঠি বাহির করিল। লেফাফায় রমেশের হস্তাক্ষর দেখিয়া কমলার মুখ তৎক্ষণাৎ পাংশুবর্ণ হইয়া গেল। সে একটুখানি মুখ ফিরাইল। শৈল কহিল, ওগো, অভিমান দেখাইতে হইবে না, ঢের হইয়াছে। এদিকে চিঠিখানা ছো মারিয়া লইবার জন্য মনটার ভিতরে ধরফর করিতেছে, কিন্তু মুখ ফুটিয়া না চাহিলে আমি দিব না, কখনো দিব না। দেখি কতক্ষণ পণ রাখিতে পারো। এমন সময় উমা একটা সাবানের বাক্সে দড়ি বাঁধিয়া টানিয়া আনিয়া কহিল, মাসি, কমলা তাড়াতাড়ি উমিকে কোলে তুলিয়া বারংবার চুমো খাইতে খাইতে শোবার ঘরে লইয়া গেল। উমি তাহার শকট চালনায় অকস্মাৎ বাধাপ্রাপ্ত হইয়া চিৎকার করিতে লাগিল, কিন্তু কমলা কোনো মতেই ছাড়িল না। তাহাকে ঘরের মধ্যে লইয়া গিয়া নানা প্রকার প্রলাপ বাক্যে তাহার মনোরঞ্জন চেষ্টায় প্রবল বেগে প্রবৃত্ত হইল। শৈল আসিয়া কহিল, হার মানিলাম, তোরই জিত। আমি তো পারিতাম না, ধন্যী মেয়ে। এ নে ভাই, কেন মিছে অভিশাপ কুড়াইব? এই বলিয়া বিছানার উপরে চিঠিখানা ফেলিয়া উমিকে কমলার হস্ত হইতে উদ্ধার করিয়া লইয়া চলিয়া গেল। লেফাফাটা লইয়া একটুখানি নাড়াচাড়া করিয়া কমলা চিঠিখানা খুলিল। প্রথম 2-4 লাইনের উপরে দৃষ্টিপাত করিয়াই তাহার মুখ লাল হইয়া উঠিল। লজ্জায় সে চিঠিখানা একবার ছুঁড়িয়া ফেলিয়া দিল। প্রথম ধাক্কার এই প্রবল বিতৃষ্ণার আক্ষেপ সামলাইয়া লইয়া আবার সেই চিঠি মাটি হইতে তুলিয়া সমস্তটা সে পড়িল। সমস্তটা সে ভালো করিয়া বুঝিল কি না বুঝিল জানি না, কিন্তু তার মনে হইল যেন সে হাতে করিয়া একটা পঙ্কিল পদার্থ নাড়িতেছে। চিঠিখানা আবার সে ফেলিয়া দিল। যে ব্যক্তি তাহার স্বামী নহে, তাহারই ঘর করিতে হইবে, এই জন্য এই আহ্বান? রমেশ জানিয়া শুনিয়া এতদিন পরে তাহাকে এই অপমান করিল। গাজীপুরে আসিয়া রমেশের দিকে কমলা যে তাহার হৃদয় অগ্রসর করিয়া দিয়াছিল, সে কি রমেশ বলিয়া না তাহার স্বামী বলিয়া? রমেশ তাহাই লক্ষ্য করিয়াছিল, সেই জন্যই অনাথার প্রতি দয়া করিয়া তাহাকে আজ এই ভালোবাসার চিঠি লিখিয়াছে। ভ্রমক্রমে রমেশের কাছে যেটুকু প্রকাশ পাইয়াছিল সেটুকু কমলা আজ কেমন করিয়া ফিরাইয়া লইবে? কেমন করিয়া? এমন লজ্জা, এমন ঘৃণা কমলার অদৃষ্টে কেন ঘটিল? সে জন্মগ্রহণ করিয়া কাহার কাছে কি অপরাধ করিয়াছে? এবারে ঘর বলিয়া একটা বিভৎস জিনিস কমলাকে গ্রাস করিতে আসিতেছে। কমলা কেমন করিয়া রক্ষা পাইবে? রমেশ যে তাহার কাছে এত বড় বিভীষিকা হইয়া উঠিবে, 2 দিন আগে তাহা কি কমলা স্বপ্নেও কল্পনা করিতে পারিত? ইতিমধ্যে দ্বারের কাছে উমেশ আসিয়া একটুখানি কাশিল। কমলার কাছে কোনো সাড়া না পাইয়া সে আস্তে আস্তে ডাকিল, মা। কমলা দ্বারের কাছে আসিল। উমেশ মাথা চুলকাইয়া বলিল, মা, আজ সিধুবাবুরা মেয়ের বিবাহে কলিকাতা হইতে একটা যাত্রার দল আনাইয়াছেন। কমলা কহিল, বেশ তো উমেশ,
তুই যাত্রা শুনতে যাস? উমেশ কহিল, কাল সকালে কি ফুল তুলিয়া আনিয়া দিতে হইবে? না না, ফুলের দরকার নেই। উমেশ যখন চলিয়া যাইতেছিল, হঠাৎ কমলা তাহাকে ফিরিয়া ডাকিল, কহিল, ও উমেশ, তুই যাত্রা শুনিতে যাইতেছিস, এই নে 5টা টাকা নে। উমেশ আশ্চর্য হইয়া গেল। যাত্রা শুনিবার সঙ্গে 5টা টাকার কি যোগ, তাহা সে কিছুই বুঝিতে পারিল না। কহিল, মা, শহর হইতে কি তোমার জন্য কিছু কিনিয়া আনিতে হইবে? কমলা বলিল, না না, আমার কিছু চাইনি, তুই রাখিয়া দে, তোর কাজে লাগিবে। হতবুদ্ধি উমেশ চলিয়া যাইবার উপক্রম করিলে কমলা আবার তাহাকে ডাকিয়া কহিল, উমেশ, তুই এই কাপড় পরিয়া যাত্রা শুনিতে যাইবে নাকি? তোকে লোকে বলিবে কি? লোকে যে উমেশের নিকট সাজসজ্জা সম্বন্ধে অত্যন্ত বেশি প্রত্যাশা করে এবং ত্রুটি দেখিলে আলোচনা করিয়া থাকে, উমেশের এরূপ ধারণা ছিল না। এই কারণে ধুতির শুভ্রতা ও উত্তরচ্ছদের একান্ত অভাব সম্বন্ধে সে সম্পূর্ণ উদাসীন ছিল। কমলার প্রশ্ন শুনিয়া উমেশ কিছু না বলিয়া একটুখানি হাসিল। কমলা তাহার 2 জোড়া শাড়ি বাহির করিয়া উমেশের কাছে ফেলিয়া দিয়া কহিল, এই নে, যা পড়িস। শাড়ির চওড়া বাহারে পাড় দেখিয়া উমেশ অত্যন্ত উৎফুল্ল হইয়া উঠিল। কমলার পায়ের কাছে পড়িয়া ঢিপ করিয়া প্রণাম করিল এবং হাস্য দমনের বৃথা চেষ্টায় সমস্ত মুখখানাকে বিকৃত করিয়া চলিয়া গেল। উমেশ চলিয়া গেলে কমলা 2 ফোঁটা চোখের জল মুছিয়া জানালার কাছে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। শৈল ঘরে প্রবেশ করিয়া কহিল, ভাই কমল, আমাকে তোর চিঠি দেখাবি নে? কমলার কাছে শৈলর তো কিছুই গোপন ছিল না, তাই শৈল এতদিন পরে সুযোগ পাইয়া এই দাবি করিল। কমলা কহিল, ওই যে দিদি, দেখো না, বলিয়া মেজের উপরে চিঠি পড়িয়াছিল দেখাইয়া দিল। শৈল আশ্চর্য হইয়া ভাবিল, বাস রে, এখনো রাগ যায় নাই। মাটি হতে শৈল চিঠি তুলিয়া লইয়া সমস্তটা পড়িল। চিঠিতে ভালোবাসার কথা যথেষ্ট আছে বটে, কিন্তু তবু এ কেমন তোর চিঠি? মানুষ আপনার স্ত্রীকে এমনি করিয়া চিঠি লেখে? এ যেন কি এক রকম। শৈল জিজ্ঞাসা করিল, আচ্ছা ভাই, তোমার স্বামী কি নভেল লেখেন? স্বামী শব্দটা শুনিয়া চকিতের মধ্যে কমলার দেহমন যেন সংকুচিত হইয়া গেল। সে কহিল, জানি না। শৈল কহিল, তাহলে আজ তুমি বাংলাতে যাইবে? কমলা মাথা নাড়িয়া জানাইল যে যাইবে। শৈল কহিল, আমিও আজ সন্ধ্যা পর্যন্ত তোমার সঙ্গে থাকিতে পারিতাম, কিন্তু জানো তো ভাই, আজ নরসিংহবাবুর বউ আসিবে, মা বরঞ্চ তোমার সঙ্গে যান। কমলা ব্যস্ত হইয়া কহিল, না না, মা গিয়া কি করিবেন, সেখানে তো চাকর আছে। শৈল হাসিয়া কহিল, আর তোমার বাহন উমেশ আছে, তোমার ভয় কি? উমা তখন কাহার একটা পেন্সিল সংগ্রহ করিয়া যেখানে সেখানে আঁচড় কাটিতেছিল এবং চিৎকার করিয়া অব্যক্ত ভাষা উচ্চারণ করিতেছিল। মনে করিতেছিল, পড়িতেছি। শৈল তাহার এই সাহিত্য রচনা হইতে তাহাকে বলপূর্বক কাড়িয়া লইল। সে যখন প্রবল তাঁর স্বরে আপত্তি প্রকাশ করিল, কমলা বলিল, একটা মজার জিনিস দিতেছি, আয়। এই বলিয়া ঘরে লইয়া গিয়া তাহাকে বিছানের উপর ফেলিয়া আদরের দ্বারা তাহাকে অত্যন্ত উদ্বেজিত করিয়া তুলিল। সে যখন প্রতিশ্রুত উপহারের দাবি করিল, তখন কমলা তাহার বাক্স খুলিয়া একজোড়া সোনার ব্রেসলেট বাহির করিল। এই দুর্লভ খেলনা পাইয়া উমি ভারী খুশি হইল। মাসি তাহার হাতে পড়াইয়া দিতেই সে সেই ঢলঢলে গহনা জোড়া সমেত 2টি হাত সন্তর্পণে তুলিয়া ধরিয়া সগর্বে তাহার মাকে দেখাইতে গেল। মা ব্যস্ত হইয়া যথাস্থানে প্রত্যর্পণ করিবার জন্য ব্রেসলেট কাড়িয়া লইল। কহিল, কমল, তোমার কিরকম বুদ্ধি,
এসব জিনিস উহার হাতে দাও কেন? এই দুর্ব্যবহারে উমির আর্তনাদের নালিশ গগন ভেদ করিয়া উঠিল। কমলা কাছে আসিয়া কহিল, দিদি, এ ব্রেসলেট জোড়া আমি উমিকেই দিয়াছি। শৈল আশ্চর্য হইয়া কহিল, পাগল নাকি? কমলা কহিল, আমার মাথা খাও দিদি, এই ব্রেসলেট জোড়া তুমি আমাকে ফিরাইতে পারিবে না। উহা ভাঙিয়া উমির হাড় গড়াইয়া দিও। শৈল কহিল, না, সত্য বলিতেছি, তোর মতো খ্যাপা মেয়ে আমি দেখি নাই। এই বলিয়া কমলার গলা জড়াইয়া ধরিল। কমলা কহিল, তোমাদের এখান হইতে আমি তো আর চলিলাম দিদি, খুব সুখে ছিলাম। এমন সুখ আমার জীবনে কখনো পাই নাই। বলিতে বলিতে ঝরঝর করিয়া তাহার চোখের জল পড়িতে লাগিল। শৈল উদ্গত অশ্রু দমন করিয়া বলিল, তোর রকমটা কি বল দেখি কমল, যেন কত দূরেই যাইতেছিস। যে সুখে ছিলে সে আর আমার বুঝিতে বাকি নাই। এখন তোর সব বাধা দূর হইল, সুখে আপন ঘরে একটা রাজত্ব করবি। আমরা কখনো গিয়া পড়িলে ভাববি আপদ বিদায় হইলেই বাঁচি। বিদায়কালে কমলা শৈলকে প্রণাম করিলে পর শৈল কহিল, কাল দুপুরবেলা আমি তোদের ওখানে যাইব। কমলা তাহার উত্তরে হ্যাঁ না কিছুই বলিল না। বাংলায় গিয়া কমলা দেখিল উমেশ আসিয়াছে। কমলা কহিল, তুই যে যাত্রা শুনিতে যাবি না? উমেশ কহিল, তুমি যে আজ এখানে থাকিবে আমি। কমলা কহিল, আচ্ছা আচ্ছা, সে তোর ভাবিতে হইবে না, তুই যাত্রা শুনিতে যা, এখানে বিষণ আছে, যা, দেরি করিস নে। এখনো তো যাত্রার অনেক দেরি। তা হোক না, বিয়েবাড়িতে কত ধুম হইতেছে, ভালো করে দেখিয়া আইগে যা। এই সম্বন্ধে উমেশকে অধিক উৎসাহিত করিবার প্রয়োজন ছিল না। সে চলিয়া যাইতে উদ্যত হইলে কমলা হঠাৎ তাকে ডাকিয়া কহিল, দেখ, খুড়োমশাই আসিলে তুই। এটুকু বলিয়া কথাটা কি করিয়া শেষ করিতে হইবে ভাবিয়া পাইল না। উমেশ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল। কমলা খানিক্ষণ ভাবিয়া কহিল, মনে রাখিস, খুড়োমশাই তোকে ভালোবাসেন। তোর যখন যা দরকার হইবে আমার প্রণাম জানাইয়া তুই তার কাছে যাস, তিনি দেবেন। তাকে আমার প্রণাম দিতে কখনো ভুলিস নে। উমেশ এই অনুশাসনের কোনো অর্থ না বুঝিয়া যে আজ্ঞে বলিয়া চলিয়া গেল। অপরাহ্নে বিষণ জিজ্ঞাসা করিল, মাজি, কোথায় যাইতেছ? কমলা কহিল, গঙ্গায় স্নান করিতে চলিয়াছি। বিষণ কহিল, সঙ্গে যাইব? কমলা কহিল, না, তুই ঘরে পাহারা দে। বলিয়া তাহার হাতে অনাবশ্যক একটা টাকা দিয়া কমলা গঙ্গার দিকে চলিয়া গেল। একদিন অপরাহ্নে হেমনলিনীর সহিত একত্রে নিভৃতে চা খাইবার প্রত্যাশায় অন্নদাবাবু তাহাকে সন্ধান করিবার জন্য দোতলায় আসিলেন। দোতলায় বসিবার ঘরে তাহাকে খুঁজিয়া পাইলেন না, শুইবার ঘরেও সে নাই। বেহারাকে জিজ্ঞাসা করিয়া জানিলেন হেমনলিনী বাহিরে কোথাও যায় নাই। তখন অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া অন্নদা ছাদের উপরে উঠিলেন। তখন কলিকাতা শহরের নানা আকার ও আয়তনের বহুদূর বিস্তৃত ছাদগুলির উপরে হেমন্তের অবসন্ন রৌদ্র ম্লান হইয়া আসিয়াছে। দিনান্তের লঘু হাওয়াটি থাকিয়া থাকিয়া যেমন ইচ্ছা ঘুরিয়া ফিরিয়া যাইতেছে। হেমনলিনী চিলের ছাদের প্রাচীরের ছায়ায় চুপ করিয়া বসিয়াছিল। অন্নদাবাবু কখন তাহার পেছনে আসিয়া দাঁড়াইলেন তাহা সে টেরও পাইল না। অবশেষে অন্নদাবাবু যখন আস্তে আস্তে তাহার পাশে আসিয়া তাহার কাঁধে হাত রাখিলেন তখন সে চমকিয়া উঠিল এবং পরক্ষণেই লজ্জায় তার মুখ লাল হইয়া উঠিল। হেমনলিনী তাড়াতাড়ি উঠিয়া পড়িবার পূর্বেই অন্নদাবাবু তাহার পাশে বসিলেন।
একটুখানি চুপ করিয়া থাকিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, হেম, এই সময়ে তোর মা যদি থাকিতেন, আমি তোর কোনো কাজেই লাগিলাম না। বৃদ্ধের মুখে এই করুণ উক্তি শুনিবা মাত্র হেমনলিনী যেন একটি সুগভীর মূর্ছার ভেতর হইতে তৎক্ষণাৎ জাগিয়া উঠিল। তাহার বাপের মুখের দিকে একবার চাহিয়া দেখিল। সে মুখের উপরে কি স্নেহ, কি করুণা, কি বেদনা! এই কয়দিনের মধ্যে সে মুখের কি পরিবর্তনই হইয়াছে। সংসারে হেমনলিনীকে লইয়া যে ঝড় উঠিয়াছে, তাহার সমস্ত বেগ নিজের উপর লইয়া বৃদ্ধ একলা যুঝিতেছেন। কন্যার আহত হৃদয়ের কাছে বারবার ফিরিয়া ফিরিয়া আসিতেছেন। সান্ত্বনা দেবার সমস্ত চেষ্টা ব্যর্থ হইল দেখিয়া আজ হেমনলিনীর মাকে তাহার মনে পড়িতেছে এবং আপন অক্ষম স্নেহের অন্তঃস্তর হইতে দীর্ঘ নিঃশ্বাস উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে। হঠাৎ হেমনলিনীর কাছে আজ এ সমস্তই যেন বজ্রের আলোকে প্রকাশ পাইল। ধিক্কারের আঘাতে তাহাকে আপন সুখের পরিবেষ্টন হইতে এক মুহূর্তে বাহির করিয়া আনিল। যে পৃথিবী তাহার কাছে ছায়ার মতো বিলীন হইয়া আসিয়াছিল, তাহা এখনই সত্য হইয়া ফুটিয়া উঠিল। হঠাৎ এই মুহূর্তে হেমনলিনীর মতে অত্যন্ত লজ্জার উদয় হইল। যে সকল স্মৃতির মধ্যে সে একেবারে আচ্ছন্ন হইয়া বসিয়াছিল, সে সমস্ত বলপূর্বক আপনার চারিদিক হইতে ঝাড়িয়া ফেলিয়া সে আপনাকে মুক্তি দিল। জিজ্ঞাসা করিল, বাবা, তোমার শরীর এখন কেমন আছে? শরীরটা যে আলোচ্য বিষয় তাহা অন্নদা এ কদিনে একেবারে ভুলিয়া গিয়াছিলেন। তিনি কহিলেন, আমার শরীর তো বেশ আছে মা। তোমার যেরকম চেহারা হইয়া আসিয়াছে, এখন তোমার শরীরের জন্য আমার ভাবনা। আমাদের শরীর এত বৎসর পর্যন্ত টিকিয়া আছে, আমাদের সহজে কিছু হয় না। তোদের এই দেহটুকু যে সেদিনকার, ভয় হয় পাছে ঘা সহিতে না পারে। এই বলিয়া আস্তে আস্তে তাহার পিঠে হাত বুলাইয়া দিলেন। হেমনলিনী জিজ্ঞাসা করিল, আচ্ছা বাবা, মা যখন মারা যান তখন আমি কত বড় ছিলাম? অন্নদা কহিলেন, তুই তখন 3 বছরের মেয়ে ছিলি। তখন তোর কথা ফুটিয়াছে, আমার বেশ মনে আছে। তুই আমাকে জিজ্ঞাসা করলি, মা কোথা? আমি বলিলাম, মা তার বাবার কাছে গেছেন। তোর জন্মাবার পূর্বেই তোর মার বাবার মৃত্যু হইয়াছিল। তুই তাকে জানতিস না। আমার কথা শুনিয়া কিছু বুঝিতে না পারিয়া আমার মুখের দিকে গম্ভীর হইয়া চাহিয়া রহিলি। খানিকক্ষণ বাদে আমার হাত ধরিয়া তোর মার শূন্য শয়নঘরের দিকে লইয়া যাইবার জন্য টানতে লাগলি। তোর বিশ্বাস ছিল আমি তোকে সেখানকার শূন্যতার ভিতর হইতে একটা সন্ধান বলিয়া দিতে পারিব। তুই জানতিস তোর বাবা মস্ত লোক। এ কথা তোর মনেও হয় না যে যেগুলো আসল কথা সেগুলো সম্বন্ধে তোর মস্ত বাবা শিশুরই মতো অজ্ঞ ও অক্ষম। আজও সেই কথা মনে হয় যে আমরা কত অক্ষম। ঈশ্বর বাপের মনে স্নেহ দিয়াছেন, কিন্তু কত অল্পই ক্ষমতা দিয়াছেন। এই বলিয়া তিনি হেমনলিনীর মাথার উপরে একবার তাহার ডান হাত স্পর্শ করিলেন। হেমনলিনী পিতার সেই কল্যাণবর্ষী কম্পিত হস্ত নিজের ডান হাতের মধ্যে টানিয়া লইয়া তাহার উপরে অন্য হাত বুলাইতে লাগিল। কহিল, মাকে আমার খুব অল্প একটুখানি মনে পড়ে। আমার মনে পড়ে দুপুরবেলায় তিনি বিছানায় শুয়া বই লইয়া পড়িতেন। আমার তাহা কিছুতেই ভালো লাগিত না। আমি বই কাড়িয়া লইবার চেষ্টা করিতাম। ইহা হইতে আবার সেকালের কথা উঠিল। মা কেমন ছিলেন, কি করিতেন, তখন কি হইত, এই আলোচনা হইতে হইতে সূর্য অস্তমিত এবং আকাশ মলিন তাম্রবর্ণ হইয়া আসিল। চারিদিকে কলিকাতার কর্ম কোলাহল।
তাহারে মাঝখানে একটি গলির বাড়ির ছাদের কোণে এই বৃদ্ধ ও নবীনা দুটিতে মিলিয়া পিতা ও কন্যার চিরন্তন স্নিগ্ধ সম্বন্ধটিকে সন্ধ্যাকাশের ম্রিয়মান ছায়ায় অশ্রুসিক্ত মাধুরীতে ফুটাইয়া তুলিল। এমন সময় সিঁড়িতে যোগেন্দ্রর পায়ের শব্দ শুনিয়া দুইজনের গুঞ্জনালাপ তৎক্ষণাৎ থামিয়া গেল এবং চকিত হইয়া দুইজনে উঠিয়া দাঁড়াইলেন। যোগেন্দ্র আসিয়া উভয়ের মুখের দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করিল এবং কহিল, হেমের সভা বুঝি আজকাল এই ছাদেই? যোগেন্দ্র অধীর হইয়া উঠিয়াছিল। ঘরের মধ্যে দিবারাত্রি এই যে একটা সুখের কালিমা লাগিয়ে আছে, ইহাতে তাহাকে প্রায় বাড়িছাড়া করিয়াছে। অথচ বন্ধুবান্ধবদের বাড়িতে গেলে হেমনলিনীর বিবাহ লইয়া নানা জবাবদিহির মধ্যে পড়িতে হয় বলিয়া কোথাও যাওয়াও মুশকিল। সে কেবলই বলিতেছে, হেমনলিনী অত্যন্ত বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে। মেয়েদের ইংরেজি গল্পের বই পড়তে দিলে এরূপ দুর্গতি ঘটে। হেম ভাবিতেছে, রমেশ যখন আমাকে পরিত্যাগ করিয়াছে তখন আমার হৃদয় ভাঙিয়া যাওয়া উচিত। তাই সে আজ খুব সমারোহ করিয়া হৃদয় ভাঙিতে বসিয়াছে। নভেল পড়া কয়জন মেয়ের ভাগ্যে ভালোবাসার নৈরাশ্য সহিবার এমন চমৎকার সুযোগ ঘটে। যোগেন্দ্রর কঠিন বিদ্রূপ হইতে কন্যাকে বাঁচাইবার জন্য অন্নদাবাবু তাড়াতাড়ি বলিলেন, আমি হেমকে লইয়া একটুখানি গল্প করিতেছি। যেন তিনি গল্প করিবার জন্য হেমকে ছাদে টানিয়া আনিয়াছেন। যোগেন্দ্র কহিল, কেন, চায়ের টেবিলে কি আর গল্প হয় না? বাবা, তুমি শুদ্ধ হেমকে খ্যাপেবার চেষ্টায় আছো। এমন করিলে তো বাড়িতে টেকা দায় হয়। হেমনলিনী চকিত হইয়া কহিল, বাবা, এখনো কি তোমার চা খাওয়া হয় নাই? যোগেন্দ্র কহিল, চা তো কবি কল্পনা নয় যে সন্ধ্যাবেলাকার আকাশের সূর্যাস্ত আভা হইতে আপনি ঝরিয়া পড়িবে। ছাদের কোণে বসিয়া থাকিলে চায়ের পেয়ালা ভরিয়া ওঠে না। এ কথাও কি নতুন করিয়া বলিয়া দিতে হইবে? অন্নদা হেমনলিনীর লজ্জা নিবারণের জন্য তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, আমি যে আজ চা খাইব না বলিয়া ঠিক করিয়াছি। যোগেন্দ্র কহিল, কেন বাবা, তোমরা সকলেই তপস্বী হইয়া উঠিবে নাকি? তাহা হইলে আমার দশা কি হইবে? বায়ু আহারটা আমার সহ্য হয় না। অন্নদা কহিলেন, না না, তপস্যার কথা হইতেছে না। কাল রাত্রে আমার ভালো ঘুম হয় নাই, তাই ভাবিতেছিলাম আজ চা না খাইয়া দেখা যাক কেমন থাকি। বস্তুত হেমনলিনীর সঙ্গে কথা কহিবার সময় পরিপূর্ণ চায়ের পেয়ালার ধ্যানমূর্তি অনেকবার অন্নদাবাবুকে প্রলুব্ধ করিয়া গেছে, কিন্তু আজ উঠিতে পারেন নাই। অনেক দিন পরে আজ হেম তাহার সঙ্গে সুস্থভাবে কথা কহিতেছে। এই নিভৃত ছাদে দুটিতে অত্যন্ত ঘনিষ্ঠ আলাপ জমিয়া উঠিয়াছে। এমন গভীর নিবিড়ভাবে আলাপ পূর্বে তো তাহার কখনো মনে পড়ে না। এ আলাপ এক জায়গা হতে আরেক জায়গায় তুলিয়া লইয়া যাওয়া সহিবে না। নড়িবার চেষ্টা করিলেই ভীরু হরিণের মতো সমস্ত জিনিস ছুটিয়া পালাইবে। সেজন্য অন্নদাবাবু আজ চা পাত্রের মুহুর্মুহ আহ্বান উপেক্ষা করিয়াছিলেন। অন্নদাবাবু যে চা পান রহিত করিয়া অনিদ্রার চিকিৎসায় প্রবৃত্ত হইয়াছেন, এ কথা হেমনলিনী বিশ্বাস করিল না। সে কহিল, চলো বাবা, চা খাইবে, চলো। অন্নদাবাবু সেই মুহূর্তেই অনিদ্রার আশঙ্কাটা বিস্তৃত হইয়া ব্যগ্রপদেই টেবিলের অভিমুখে ধাবিত হইলেন। চা খাইবার ঘরে প্রবেশ করিয়া অন্নদাবাবু দেখিলেন অক্ষয় সেখানে বসিয়া আছে। তাহার মনটা উৎকণ্ঠিত হইয়া উঠিল। তিনি ভাবিলেন, হেমের মন আজ একটুখানি সুস্থ হইয়াছে, অক্ষয়কে দেখিলেই আবার বিকল হইয়া উঠিবে। কিন্তু এখন আর কোনো উপায় নাই। মুহূর্ত পরেই হেমনলিনী ঘরে প্রবেশ করিল। অক্ষয় তাহাকে দেখিয়াই উঠিয়া পড়িল, কহিল, যোগেন, আমি আজ তবে আসি। হেমনলিনী কহিল, কেন অক্ষয়বাবু, আপনার কি কোনো কাজ আছে? এক পেয়ালা চা খাইয়া যান।
হেমনলিনীর এই অভ্যর্থনায় ঘরের সকলে আশ্চর্য হইয়া গেল। অক্ষয় পুনর্বার আসন গ্রহণ করিয়া কহিল, আপনাদের অবর্তমানে আমি 2 পেয়ালা চা খাইয়াছি। পীড়াপিড়ি করিলে আরও 2 পেয়ালা যে চলে না তাহা বলিতে পারি না। হেমনলিনী হাসিয়া কহিল, চায়ের পেয়ালা লইয়া আপনাকে কোনোদিন তো পীড়াপিড়ি করিতে হয় নাই। অক্ষয় কহিল, না, ভালো জিনিসকে আমি কখনো প্রয়োজন নাই বলিয়া ফিরিতে দিই না। বিধাতা আমাকে ওইটুকু বুদ্ধি দিয়াছেন। যোগেন্দ্র কহিল, সেই কথা স্মরণ করিয়া ভালো জিনিসও যেন তোমাকে কোনোদিন প্রয়োজন নাই বলিয়া ফিরাইয়া না দেয়, আমি তোমাকে এই আশীর্বাদ করি। অনেক দিন পরে অন্নদার চায়ের টেবিলে কথাবার্তা বেশ সহজভাবে জমিয়া উঠিল। সচরাচর হেমনলিনী শান্তভাবে হাসিয়া থাকে, আজ তাহার হাসির ধ্বনি মাঝে মাঝে কথোপকথনের উপরে ফুটিয়া উঠিতে লাগিল। অন্নদাবাবুকে সে ঠাট্টা করিয়া কহিল, বাবা, অক্ষয়বাবুর অন্যায় দেখো, কয়দিন তোমার পিল না খাইয়া উনি দিব্যি ভালো আছেন। যদি কিছুমাত্র কৃতজ্ঞতা থাকিত তবে অন্তত মাথাও ধরিত। যোগেন্দ্র কহিল, ইহাকেই বলে পিল হারামি। অন্নদাবাবু অত্যন্ত খুশি হইয়া হাসিতে লাগিলেন। অনেকদিন পরে আবার যে তাহার পিল বাক্সের উপর আত্মীয় স্বজনের কটাক্ষপাত আরম্ভ হইয়াছে, ইহা তিনি পারিবারিক স্বাস্থ্যের লক্ষণ বলিয়া গণ্য করিলেন। তাহার মন হইতে একটা ভার নামিয়া গেল। তিনি কহিলেন, এই বুঝি লোকের বিশ্বাসে হস্তক্ষেপ। আমার পিলাহারি দলের মধ্যে ওই একটিমাত্র অক্ষয় আছে, তাহাকেও ভাঙাইয়া লইবার চেষ্টা। অক্ষয় কহিল, সে ভয় করবেন না অন্নদাবাবু, অক্ষয়কে ভাঙাইয়া লওয়া শক্ত। যোগেন্দ্র কহিল, মেয়ে কি টাকার মতো, ভাঙাইতে গেলে পুলিশকে সইবার সম্ভাবনা। এইরূপে হাস্যলাপে অন্নদাবাবুর চায়ের টেবিলের উপর হইতে যেন অনেক দিনের এক ভূত ছাড়িয়া গেল। আজিকার চায়ের সভা শীঘ্র ভাঙিত না, কিন্তু আজ যথাসময়ে হেমনলিনীর চুল বাঁধা হয় নাই বলিয়া তাহাকে উঠিয়া যাইতে হইল। তখন অক্ষয়েরও একটা বিশেষ কাজের কথা মনে পড়িল, সেও চলিয়া গেল। যোগেন্দ্র কহিল, বাবা, আর বিলম্ব নয়, এই বেলা হেমের বিবাহের জোগাড় করো। অন্নদাবাবু অবাক হইয়া চাহিয়া রহিলেন। যোগেন্দ্র কহিল, রমেশের সহিত বিবাহ ভাঙিয়া যাওয়া লইয়া সমাজে অত্যন্ত কানাকানি চলিতেছে। ইহা লইয়া কাহাতক সকল লোকের সঙ্গে আমি একলা ঝগড়া করিয়া বেড়াইব? সকল কথা যদি খোলসা করিয়া বলিবার জো থাকিত, তাহা হইলে ঝগড়া করিতে আপত্তি করিতাম না, কিন্তু হেমের জন্য মুখ ফুটিয়া কিছু বলতে পারি না, কাজে হাতাহাতি করিতে হয়। সেদিন অখিলকে চাপকাইয়া আসিতে হইয়াছিল। শুনিলাম সে লোকটা যাহা মুখে আসে তাহাই বলিয়াছিল। শীঘ্র যদি হেমের বিবাহ হইয়া যায় তাহা হইলে সমস্ত কথা চুকিয়া যায়, এবং আমাকেও পৃথিবী শুদ্ধ লোককে দিন রাত্রি আস্তিন তুলিয়া শাসাইয়া বেড়াইতে হয় না। আমার কথা শোনো, আর দেরি করিও না। অন্নদা কহিলেন, বিবাহ কাহার সঙ্গে হইবে যোগেন? যোগেন্দ্র কহিল, একটিমাত্র লোক আছে, যে কাণ্ড হইয়া গেল এবং যে সমস্ত কথাবার্তা উঠিয়াছে তাহাতে পাত্র পাওয়া অসম্ভব। কেবল বেচার অক্ষয় রহিয়াছে, তাহাকে কিছুতেই দমাইতে পারে না। তাহাকে পিল খাইতে বলো, পিল খাইবে, বিবাহ করিতে বলো, বিবাহ করিবে। অন্নদা কহিলেন, পাগল হইয়াছ যোগেন, অক্ষয়কে হেম বিবাহ করিবে? যোগেন্দ্র কহিল, তুমি যদি গোল না করো তো আমি তাহাকে রাজি করিতে পারি। অন্নদা ব্যস্ত হইয়া উঠিয়া কহিলেন, না যোগেন, না, তুমি হেমকে কিছুই বোঝো না। তুমি তাহাকে ভয় দেখাইয়া কষ্ট দিয়া অস্থির করিয়া তুলিবে। এখন তাহাকে কিছুদিন সুস্থ থাকিতে দাও, সে বেচার অনেক কষ্ট পাইয়াছে, বিবাহে ঢের সময় আছে। যোগেন্দ্র কহিল, আমি তাহাকে কিছুমাত্র পীড়ন করিব না, যতদূর সাবধানেও মৃদুভাবে কাজ উদ্ধার করিতে হয় তাহার ত্রুটি হইবে না। তোমরা কি মনে করো আমি ঝগড়া না করিয়া কথা কইতে পারি না?
যোগেন্দ্র অধীর প্রকৃতির লোক। সেদিন সন্ধ্যাবেলায় চুল বাঁধা সারিয়া হেমনলিনী বাহির হইবা মাত্র যোগেন্দ্র তাহাকে ডাকিয়া বলিল, হেম, একটা কথা আছে। কথা আছে শুনিয়া হেমের হৃৎকম্প হইল। যোগেন্দ্রর অনুবর্তী হইয়া আস্তে আস্তে বসিবার ঘরে আসিয়া বসিল। যোগেন্দ্র কহিল, হেম, বাবার শরীরটা কিরকম খারাপ হইয়াছে দেখিয়াছ? হেমনলিনীর মুখে একটা উদ্বেগ প্রকাশ পাইল। সে কোনো কথা কহিল না। যোগেন্দ্র কহিল, আমি বলিতেছি, ইহার একটা প্রতিকার না করিলে উনি একটা শক্ত ব্যামোয় পড়িবেন। হেমনলিনী বুঝিল পিতার এই অস্বাস্থ্যের জন্য অপরাধ তাহারই উপর পড়িতেছে। সে মাথা নিচু করিয়া ম্লান মুখে কাপড়ের পাড় লইয়া টানিতে লাগিল। যোগেন্দ্র কহিল, যা হইয়া গেছে সে তো হইয়াই গেছে, তাহা লইয়া যতই আক্ষেপ করিতে থাকিব ততই আমাদের লজ্জার কথা। এখন বাবার মনকে যদি সম্পূর্ণ সুস্থ করিতে চাও তবে যত শীঘ্র পারো এই সমস্ত অপ্রিয় ব্যাপারের একেবারে গোড়া মারিয়া ফেলিতে হইবে। এই বলিয়া উত্তর প্রত্যাশা করিয়া যোগেন্দ্র হেমনলিনীর মুখের দিকে চাহিয়া চুপ করিয়া রহিল। হেম সলজ্জ মুখে কহিল, এ সমস্ত কথা লইয়া আমি যে কোনোদিন বাবাকে বিরক্ত করিব এমন সম্ভাবনা নাই। যোগেন্দ্র কহিল, তুমি তো করিবে না জানি, কিন্তু তাহাতে তো অন্য লোকের মুখ বন্ধ হইবে না। হেম কহিল, তা আমি কি করিতে পারি বলো? যোগেন্দ্র কহিল, চারিদিকে এই যে সব নানা কথা উঠিয়াছে তাহা বন্ধ করিবার একটিমাত্র উপায় আছে। যোগেন্দ্র যে উপায় মনে মনে ঠাউরাইয়াছেন হেমনলিনী তাহা বুঝিতে পারিয়া তাড়াতাড়ি বলিল, এখনকার মতো কিছুদিন বাবাকে লইয়া পশ্চিমে বেড়াইতে গেলে ভালো হয় না? 2-4 মাস কাটে আসিলে ততদিন সমস্ত গোল থামিয়া যাইবে। যোগেন্দ্র কহিল, তাহাতেও সম্পূর্ণ ফল হইবে না। তোমার মনে কোনো ক্ষোভ নাই। যতদিন বাবা একথা নিশ্চয় না বুঝিতে পারিবেন ততদিন তাহার মনে শেল বিধিয়া থাকিবে, ততদিন তাহাকে কিছুতে সুস্থ হইতে দিবে না। দেখিতে দেখিতে হেমনলিনীর 2 চোখ জলে ভাসিয়া গেল। সে তাড়াতাড়ি জল মুছিয়া ফেলিল। কহিল, আমাকে কি করিতে বলো? যোগেন্দ্র কহিল, তোমার কানে কঠোর শুনাইবে আমি জানি, কিন্তু সকল দিকের মঙ্গল যদি চাও তোমাকে কালবিলম্ব না করিয়া বিবাহ করিতে হইবে। হেমনলিনী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। যোগেন্দ্র অধৈর্য সংবরণ করিতে না পারিয়া বলিয়া উঠিল, হেম, তোমরা কল্পনা দ্বারা ছোট কথাকে বড় করিয়া তুলিতে ভালোবাসো। তোমার বিবাহ সম্বন্ধে যেমন গোলমাল ঘটিয়াছে এমন কত মেয়ের ঘটিয়া থাকে, আবার চুকিয়া বুকিয়া পরিষ্কার হইয়া যায়। নইলে ঘরের মধ্যে কথায় কথায় নভেল তৈরি হইতে থাকিলে তো লোকের প্রাণ বাঁচে না। চিরজীবন সন্ন্যাসিনী হইয়া ছাদে বসিয়া আকাশের দিকে তাকিয়া থাকিব, সেই অপদার্থ মিথ্যাচারিতার স্মৃতি হৃদয় মন্দিরে স্থাপন করিয়া পূজা করিব। পৃথিবীর লোকের সামনে এই সমস্ত কাব্য করিতে তোমার লজ্জা করিবে না, কিন্তু আমরা যে লজ্জায় মরিয়া যাই। ভদ্র গৃহস্থ ঘরে বিবাহ করিয়া এই সমস্ত লক্ষ্মীছাড়া কাব্য যত শীঘ্র পারো চুকাইয়া ফেল। লোকের চোখের সামনে কাব্য হইয়া উঠিবার লজ্জা যে কতখানি তাহা হেমনলিনী বিলক্ষণ জানে। এই জন্য যোগেন্দ্রর বিদ্রূপ বাক্য তাহাকে ছুরির মতো বিঁধিল। সে কহিল, দাদা, আমি কি বলিতেছি সন্ন্যাসিনী হয়ে থাকিব, বিবাহ করিব না? যোগেন্দ্র কহিল, তাহা যদি না বলিতে চাও তো বিবাহ করো। অবশ্য তুমি যদি বলো স্বর্গরাজ্যের ইন্দ্রদেবকে না হইলে তোমার পছন্দ হইবে না, তাহা হইলে সেই সন্ন্যাসী ব্রতই গ্রহণ করিতে হয়। পৃথিবীতে মনের মতো কটা জিনিসই বা মেলে, যাহা পাওয়া যায় মনকে তাহারই মতো করিয়া লইতে হয়। আমি তো বলি ইহাতেই মানুষের যথার্থ মহত্ব। হেমনলিনী মর্মাহত হইয়া কহিল, দাদা, তুমি আমাকে এমন করিয়া খোঁটা দিয়া কথা বলিতেছ কেন? আমি কি তোমাকে পছন্দ লইয়া কোনো কথা বলিয়াছি? যোগেন্দ্র বলিল, বলো নাই বটে, কিন্তু আমি দেখিয়াছি অকারণে এবং অন্যায় কারণে তোমার কোনো কোনো হিতৈষী বন্ধুর উপরে তুমি স্পষ্ট বিদ্বেষ প্রকাশ করিতে কুণ্ঠিত হও না, কিন্তু একথা তোমাকে স্বীকার করিতেই হইবে।
এ জীবনে যত লোকের সঙ্গে তোমার আলাপ হইয়াছে তাহাদের মধ্যে একজন লোককে দেখা গেছে যে ব্যক্তি সুখে দুঃখে মানে অপমানে তোমার প্রতি হৃদয় স্থির রাখিয়াছে। এই কারণে আমি তাহাকে মনে মনে অত্যন্ত শ্রদ্ধা করি। তোমাকে সুখী করিবার জন্য জীবন দিতে পারে এমন স্বামী যদি চাও, তবে সে লোককে খুঁজিতে হইবে না। আর যদি কাব্য করিতে চাও তবে। হেমনলিনী উঠিয়া দাঁড়াইয়া কহিল, এমন করিয়া তুমি আমাকে বলিও না। বাবা আমাকে যেরূপ আদেশ করিবেন, যাহাকে বিবাহ করিতে বলিবেন, আমি পালন করিব। যদি না করি তখন তোমার কাব্যের কথা তুলিও। যোগেন্দ্র তৎক্ষণাৎ নরম হইয়া কহিল, হেম, রাগ করিও না বোন। আমার মন খারাপ হইয়া গেলে মাথা ঠিক থাকে না, জানো তো। তখন যাহা মুখে আসে তাহাই বলিয়া বসি। আমি কি ছেলেবেলা হইতে তোমাকে দেখি নাই? আমি কি জানি না লজ্জা তোমার পক্ষে কত স্বাভাবিক এবং বাবাকে তুমি কত ভালোবাসো? এই বলিয়া যোগেন্দ্র অন্নদাবাবুর ঘরে চলিয়া গেল। যোগেন্দ্র তাহার বোনের উপর না জানি কিরূপ উৎপীড়ন করিতেছে তাহাই কল্পনা করিয়া অন্নদা তাহার ঘরে উদ্বিগ্ন হইয়া বসিয়াছিলেন। ভাই বোনের কথোপকথনের মাঝখানে গিয়া পড়িবার জন্য উঠি উঠি করিতেছিলেন। এমন সময় যোগেন্দ্র আসিয়া উপস্থিত হইল। অন্নদা তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। যোগেন্দ্র কহিল, বাবা, হেম বিবাহ করিতে সম্মত হইয়াছে। তুমি মনে করিতেছ আমি বুঝি খুব বেশি জেদ করিয়া তাহাকে রাজি করাইয়াছি। তাহা মোটেই নয়। এখন তুমি তাহাকে একবার মুখ ফুটিয়া বলিলেই সে অক্ষয়কে বিবাহ করিতে আপত্তি করিবে না। অন্নদা কহিলেন, আমাকে বলিতে হইবে? যোগেন্দ্র কহিল, তুমি না বলিলে সে কি নিজে আসিয়া বলিবে আমি অক্ষয়কে বিবাহ করিব? আচ্ছা, নিজের মুখে তোমার বলিতে যদি সংকোচ হয় তবে আমাকে অনুমতি করো, আমি তোমার আদেশ তাহাকে জানাই গে। অন্নদা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, না না, আমার যাহা বলিবার আমি নিজেই বলিব, কিন্তু এত তাড়াতাড়ি করিবার প্রয়োজন কি? আমার মতে আর কিছুদিন যাইতে দেওয়া উচিত। যোগেন্দ্র কহিল, না বাবা, বিলম্বে নানা বিঘ্ন হইতে পারে। এরকমভাবে বেশি দিন থাকা কিছু নয়। যোগেন্দ্র জেদের কাছে বাড়ির কাহারও পরিবার জো নাই। সে যাহা ধরিয়া বসে তাহা সাধন না করিয়া ছাড়ে না। অন্নদা তাহাকে মনে মনে ভয় করেন। তিনি আপাতত কথাটাকে ঠেকাইয়া রাখিবার জন্য বলিলেন, আচ্ছা, আমি বলিব। যোগেন্দ্র কহিল, বাবা, আজই বলিবার উপযুক্ত সময়। সে তোমার আদেশের জন্য অপেক্ষা করিয়া বসিয়া আছে। আজই যা হয় একটা শেষ করিয়া ফেলো। অন্নদা বসিয়া ভাবিতে লাগিলেন। যোগেন্দ্র কহিল, বাবা, তুমি ভাবিলে চলিবে না, হেমের কাছে একবার চলো। অন্নদা কহিলেন, যোগেন, তুমি থাকো, আমি একলা তাহার কাছে যাইব। যোগেন্দ্র কহিল, আচ্ছা, আমি এখানে বসিয়া রহিলাম। অন্নদা বসিবার ঘরে ঢুকিয়া দেখিলেন ঘর অন্ধকার। তাড়াতাড়ি একটা কোচের উপর হইতে কে একজন ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইল এবং পরক্ষণে একটা অশ্রু আর্দ্র কণ্ঠ কহিল, বাবা, আলো নিবিয়া গেছে, বিহারাকে জ্বালিতে বলি। আলো নিবিবার কারণ অন্নদা ঠিক বুঝিতে পারিলেন। তিনি বলিলেন, থাক না মা, আলোর দরকার কি? বলিয়া হাতটায় হেমনলিনীর কাছে আসিয়া বসিলেন। হেম কহিল, বাবা, তোমার শরীরের তুমি যত্ন করিতেছ না। অন্নদা কহিলেন, তার বিশেষ কারণ আছে মা। শরীরটা বেশ ভালো আছে বলিয়া যত্ন করি না। তোমার শরীরটার দিকে তুমি একটু তাকাইও হেম। হেমনলিনী ক্ষুণ্ণ হইয়া বলিয়া উঠিল, তোমরা সকলে ওই একই কথা বলিতেছ। ভারী অন্যায় বাবা। আমি তো বেশ সহজ মানুষেরই মতো আছি। শরীরের অযত্ন করিতে আমাকে কি দেখিলে বলো তো? যদি তোমাদের মনে হয় শরীরের জন্য আমার কিছু করা আবশ্যক, আমাকে বলো না কেন? আমি কি কখনো তোমার কোনো কথায় না বলিয়াছি বাবা? শেষের দিকের কণ্ঠস্বরটা দ্বিগুণ আর্দ্র শুনাইল।
অন্নদা ব্যস্ত ও ব্যাকুল হইয়া কহিলেন, কখনো না মা, তোমাকে কখনো কিছু বলিতেও হয় নাই। তুমি আমার মা কি না, তাই তুমি আমার অন্তরের কথা জানো। তুমি আমার ইচ্ছা বুঝিয়া কাজ করিয়াছ। আমার একান্ত মনের আশীর্বাদ যদি ব্যর্থ না হয়, তবে ঈশ্বর তোমাকে চিরসুখিনী করিবেন। হেম কহিল, বাবা, আমাকে কি তোমার কাছে রাখিবে না? অন্নদা কহিলেন, কেন রাখিব না? যতদিন না দাদার বউ আসে, অন্তত ততদিন তো থাকিতে পারি। আমি না থাকিলে তোমাকে কে দেখিবে? আমাকে দেখা? ও কথা বলিস নে মা। আমাকে দেখিবার জন্য তোদের লাগিয়া থাকিতে হইবে, আমার সে মূল্য নাই। হেম কহিল, বাবা, ঘর বড় অন্ধকার, আলো আনি। বলিয়া পাশের ঘর হইতে একটা হাত লণ্ঠন আনিয়া ঘরে রাখিল। কহিল, কয়দিন গোলমালে সন্ধ্যাবেলায় তোমাকে খবরের কাগজ পড়িয়া শোনানো হয় নাই, আজকে শোনাইব। অন্নদা উঠিয়া কহিলেন, আচ্ছা, একটু বসো মা, আমি আসিয়া শুনিতেছি। বলিয়া যোগেন্দ্রর কাছে গেলেন। মনে করিয়াছিলেন বলিবেন, আজ কথা হইতে পারিল না, আর একদিন হইবে। কিন্তু যেই যোগেন্দ্র জিজ্ঞাসা করিল, কি হইল বাবা, বিবাহের কথা বলিলে? অমনি তাড়াতাড়ি কহিলেন, হ্যাঁ, বলিয়াছি। তাহার ভয় ছিল পাছে যোগেন্দ্র নিজে গিয়া হেমনলিনীকে ব্যথিত করিয়া তোলে। যোগেন্দ্র কহিল, সে অবশ্য রাজি হইয়াছে? অন্নদা কহিলেন, হ্যাঁ, একরকম রাজি বই কি। যোগেন্দ্র কহিল, তবে আমি অক্ষয়কে বলিয়া আসি গে। অন্নদা ব্যস্ত হইয়া কহিলেন, না না, অক্ষয়কে এখন কিছু বলিও না। বুঝিয়াছ যোগেন, অত বেশি তাড়াতাড়ি করিতে গেলে সমস্ত ফাঁসিয়া যাইবে। এখন কাহাকেও কিছু বলিবার দরকার নেই। আমরা বরঞ্চ একবার পশ্চিমে বেড়াই আসি গে, তারপরে সমস্ত ঠিক হইবে। যোগেন্দ্র সে কথার কোনো উত্তর না করিয়া চলিয়া গেল। কাঁধে একখানা চাদর ফেলিয়া একেবারে অক্ষয়ের বাড়ি গিয়া উপস্থিত হইল। অক্ষয় তখন একখানি ইংরেজি মহাজনী হিসেবের বই লইয়া বুককিপিং শিখিতেছিল। যোগেন্দ্র তাহার খাতাপত্র টান দিয়া ফেলিয়া কহিল, ওসব পরে হইবে, এখন তোমাদের বিবাহের দিন ঠিক করো। অক্ষয় কহিল, বলো কি? গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি এর 10ম পর্ব। এরপরে আসছে 11 পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।